আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কোষের গঠনের রিটেন ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্ন বেশি সহজ, একদমই সহজ। আদি কোষে আর প্রকৃত কোষের মধ্যে 5টা পার্থক্য, অনেক পার্থক্য লেখা যায়। আদি কোষকে সংজ্ঞায়িত করি এভাবে যে ওর নিউক্লিয়াসটা সুগঠিত না, ঝিল্লিবদ্ধ না, এন্ড প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত, তাই তো? তারপরে তুমি যদি ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ক্ষেত্রে চলে আসো, সেটা তুমি প্রকৃত কোষে পাবা, বাট আদি কোষে শুধুমাত্র রাইবোজোম পাবা, আর কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবা না। এন্ড আদি কোষের মধ্যে ডিএনএটা হয় বৃত্তাকার, এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। এগুলোকে তুমি চাইলে কিন্তু আলাদা পয়েন্টেও লিখতে পারো। 5টা পার্থক্য চাইছে, এক পয়েন্ট এত বড় করে লেখার মানে নেই, রাইট? তুমি একটা পয়েন্টে লিখলা ডিএনএ বৃত্তাকার, আর এখানে ডিএনএ সূত্রাকার, আর ওর হিস্টোন প্রোটিন থাকে না, ওর হিস্টোন প্রোটিন থাকে। 2টা পয়েন্ট হতে পারে। আরো কিছু জিনিস থাকে না এখানে, কি কি জানো? যেমন ইন্ট্রন থাকে না, কোষঝিল্লিতে কোলেস্টেরল থাকে না আদিকোষীর, আরেকটা মাত্র পড়লা হিস্টোন প্রোটিন থাকে না। তো এই 3টা দিয়ে কিন্তু 3টা পার্থক্য হয়ে গেল, অজস্র পার্থক্য লেখা যায়। তারপরে কি লিখছে এখানে? অঙ্গাণু বলতে শুধু রাইবোজোম থাকে, সার্বজনীন অঙ্গাণু। আর এখানে তো অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো পাবা তুমি। আর রাইবোজোমটাও কি বলো, এই পাশে 70s, এই পাশে 80s, অনেকগুলা হইলো। আশা করি পারবো। এটাকে কত দিব? এটাকে দিব হচ্ছে ধরো, কত স্টার দিব? 2 স্টার, কারণ বেশি সহজ আর এমনিই পারবা। ওকে, এরপর আসো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী একটা কোষ ঝিল্লির কি কি অংশ থাকে সেগুলোর নাম লিখো। 4টা অংশ থাকে। ফসফোলিপিড বাইলেয়ার, তোমরা দেখছো যেরকম ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল, এটা হচ্ছে একটা লেয়ার, রাইট? আর এখানে হচ্ছে ধরো আরেকটা লেয়ার, এই ফসফোলিপিড বাইলেয়ার থাকে 2টা লেয়ারে, রাইট? আচ্ছা, তারপর মেমব্রেন প্রোটিন থাকে এখানে, এগুলো তো ক্লাসে পড়াইছি, এখানে ডিটেলসে না যাই। যে প্রোটিনটা পুরোটা জুড়ে থাকবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর যেটা একটা সারফেসে থাকবে সেটা পেরিফেরাল। আর লিপিডের সাথে মিশে থাকবে যারা, তারা লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, এন্ড এছাড়া কোষঝিল্লিতে তুমি ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল পাবা, তবে এটা আদিকোষে পাবা না, ব্যাকটেরিয়াতে পাবা না, সায়ানোব্যাকটেরিয়াতে পাবা না, কারণ ওরা হচ্ছে আদিকোষী, রাইট? আর গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে ডাকে। এটা গ্লাইকোক্যালিক্স বলতে কি বুঝো, এভাবেও আসতে পারে। সো এটাকে আমরা দিব 3 স্টার। ওকে, তুমি কিন্তু বরাবরের মতো ওই কথাটাই, ভাইয়ের কথা শোনার আগে নিজে বলার চেষ্টা করো, নিজে ভাবার চেষ্টা করো। আর এই যে এতগুলো পড়ছো না, পরীক্ষার হলে তো এতগুলো আসবে না। পরীক্ষার হলে যেই 4টা প্রশ্ন আসবে, তুমি যদি এগুলো একবার পড়ে থাকো না, চোখ বন্ধ করে ভাবলে মনে পড়বে, বুঝছো? মনে পড়বে। ভয় পাও না, টেনশন করো না যে এত কিছু কেমনে মনে রাখবো। এখন একটু প্র্যাকটিস করো ভাবনা চিন্তা করার, ব্রেনটাকে একটু খাটাও, এটা পরীক্ষার হলে কাজে দিবে। নেক্সট প্রশ্নে যাই। কোষঝিল্লির 4টা ভিন্ন অবস্থার নাম লিখো। এটাকে 3 স্টার দিব। কোষঝিল্লিতে কি কি অবস্থা তৈরি হতে পারে? মাইক্রোভিলাই তৈরি হতে পারে, ধরো এই কোষঝিল্লির উপরের অংশে এরকম ভাঁজ, এটা হচ্ছে মাইক্রোভিলাই। ওকে, আঙুলের মতো অভিক্ষেপ। ডেসমোসোম, দুই পাশের কোষঝিল্লি, মনে করো এটা একটা কোষের ঝিল্লি, না আচ্ছা, আর এটা হচ্ছে আরেকটা কোষের ঝিল্লি। এ দেখো, এই যে 2টা ঝিল্লি, এদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে টনোফাইট বিল নামক সূত্রক দিয়ে। আচ্ছা, এটা পুরোপুরি আঁকলে হয়তো বা ভালো বুঝতে পারতা, ক্লাসে পড়াইছি। ওটার নাম হচ্ছে ডেসমোসোম। ওকে, ফ্যাগোসাইটিক ভেসিকল, এটার ভেতরে একটা গহ্বর, যেটার মধ্যে ফ্যাগোসাইটোসিস করে, যে অপদ্রব্য বলো, খাবার বলো, যেটা ভেতরে ঢুকানো হয়েছে ওইটা ওই ভেসিকলের মধ্যে আবদ্ধ থাকে। আর পিরোসাইটিক ভেসিকলের মধ্যে কি থাকে? তরল। ওকে, এগুলো হচ্ছে কোষঝিল্লির পরিবর্তিত অবস্থা। তাহলে কোষঝিল্লি ভাঁজ হয়ে ভেতরেও চলে আসতে পারে, ভেসিকল হয়ে, বুঝছো? ওকে, কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে 5টা পার্থক্য। ওকে, কত স্টার দিব এটাকে? 4 স্টার দিই। সহজ এটাও। কোষ ঝিল্লিটা সজীব, কোষ প্রাচীরটা হচ্ছে নির্জীব। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকবে, কোষ ঝিল্লি উদ্ভিদ প্রাণী দুইটাতেই থাকবে। কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে, কোষ ঝিল্লি কি বলো? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, তাই তো? প্রোটিন লিপিড মিলায় থাকবে এখানে। কোষ প্রাচীর মেইনলি আকৃতি প্রদান করবে, দৃঢ়তা প্রদান করবে। কোষ ঝিল্লিটা, এটা কিন্তু অত শক্তপোক্ত না যে আকৃতি দিবে বা দৃঢ়তা প্রদান করবে, রাদার এটা এক কোষ থেকে আরেক কোষে জিনিসপত্র আদান প্রদান করবে, বুঝছো? এই, আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে তুমি তার কোষ প্রাচীর দেখলে দেখবা বেশ পুরু হয়, মাইক্রোস্কোপের নিচে দেখলে খুব সুন্দর ডিজাইন দেখা যায়। এটাকে কি বলতেছে বলো? অলঙ্করণ বলতেছে, এটা দেখা যায়। কিন্তু কোষ ঝিল্লি অত পুরু হয় না, পাতলা জিনিস, ওইটাতে ওইরকম অলঙ্করণ দেখা যায় না, নকশা দেখা যায় না। ওকে, অলঙ্করণ শব্দ কঠিন লাগলে নকশা ব্যবহার করো, হবে। আচ্ছা, বলতে কি বুঝো দিয়ে একটা পয়েন্ট থাকতে পারে, মানে প্রশ্নের শুরুতে। সো গ্লাইকোক্যালিক্স বলতে কি বুঝো পড়াই ফেললাম। ঝিল্লির উপর একটা চিনির বিশেষ স্তর কি দিয়ে তৈরি? গ্লাইকো যেহেতু আছে, এর যে 2টা উপাদান, ওই 2টার সামনেও গ্লাইকো আছে। সো গ্লাইকোক্যালিক্স ইকুয়ালস গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন।
সো বেসিক্যালি তোমার লিপিড আর প্রোটিন মনে রাখলেই হইলো, সামনে গ্লাইকো লাগাই দিবা, হইলো না? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কি বুঝো? বলবা যে ফসফোলিপিডের ক্ষেত্রে এই ফসফেট হেডগুলা, সরি মানে ফসফোলিপিডের বাইলেয়ারটা কি করে বলো, মুভ করতে পারে, ফ্লুইডের মতো এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। ওরা দেখলে মনে হয় যে ঢেউ খেলে যাচ্ছে, হোয়াটএভার। তো একটা ফসফোলিপিডের অন্য এখান থেকে মুভ করে আরেক জায়গায় চলে যেতে পারে, ওইখান থেকে মুভ করে আরেক জায়গায় চলে যেতে পারে। এই মুভমেন্টটাকে আমরা ফ্লিপ ফ্লপ বলতেছি, বুঝছো? সো এখানে লেখা আছে, একটু একদম যে বুকিশ করে লিখতে হবে এরকম না, তুমি বুঝায় বলতে পারলেই হবে যে কোষঝিল্লি একটা তরল পদার্থের মতো আচরণ করে। কেন? কারণ এখানকার লিপিড অণু তরল পদার্থের মতো স্থান পরিবর্তন করতে পারে। এই মুভমেন্টটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে, ফ্লুইড মোজাইক মডেলে এটা দেখা যায়। ওকে, হলো। প্রোটোপ্লাস্ট এবং সাইটোপ্লাজম এর মধ্যে পার্থক্য লিখতে বলছে। দেখো এগুলো কিন্তু অনেকের জন্য অনেক কনফিউজিং, আর যে বুঝে তার জন্য এটা একদম দুধ ভাত, তাই না? দেখো প্রোটোপ্লাস্ট বলতে কি বোঝায় জানো? আচ্ছা, ভালো কথা, প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম আবার সেম না। প্রশ্নটা তাহলে কি হওয়া উচিত? প্রোটোপ্লাজম। তাহলে আমি আগে তোমার এই প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্টের মধ্যে কনফিউশন ক্লিয়ার করি। তো প্রোটোপ্লাস্ট মানে হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে, শুনো, কোষ প্রাচীরের ভেতরে যা থাকবে সেটাই প্রোটোপ্লাস্ট। ওকে, এবার কোষ প্রাচীরের ভেতরে তো কিছু নির্জীব বস্তু থাকে, থাকে না? থাকে তো। নির্জীব বস্তু কোনগুলা? ওই যে হরমোন, এনজাইম, নেকটার, তারপর হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, এগুলো থাকে না? নির্জীব বস্তু তো বর্জ্য পদার্থগুলা, আমি আগে যেটা বলছি এটা নিঃসৃত পদার্থ। হরমোন, এনজাইম, নেকটার নিঃসৃত পদার্থ, এটা বর্জ্য না, সরি। বর্জ্য পদার্থ কোনগুলো? হচ্ছে রেজিন, তারপর হচ্ছে অ্যালকালয়েড, গাম, এগুলা। তো এই জিনিসগুলা কই থাকে? এগুলা তো কোষের ভেতরেই থাকে, রাইট? কিন্তু ওই অংশগুলাকে কখনোই তুমি প্রোটোপ্লাজম বলতে পারবে না। প্রোটোপ্লাজম মানে সজীব, এইখানে কোনো নির্জীব অংশ থাকবে না, বুঝছো? কিন্তু প্রোটোপ্লাস্ট মানে কিন্তু কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে সবটুকুই। ওকে, তারপরে আমি লিখতে পারি প্রোটোপ্লাস্ট ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম প্লাস কোষের ভেতরে যে নির্জীব বস্তুগুলো আছে, কোষস্থ নির্জীব বস্তু, কোষের ভেতরে হইতে হবে। কোষ কোষ প্রাচীরও তো একটা নির্জীব বস্তু, ওইটা কিন্তু প্রোটোপ্লাস্টের অংশ না। কোষস্থ নির্জীব বস্তু, বুঝছো? আর যদি কোনো একটা কোষ যার মধ্যে কোনো বর্জ্য পদার্থ নাই, কোনো নির্জীব বস্তু নাই, তাহলে ওটা প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম একই কথা। এই, তাহলে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য লিখতে বলছি। সো প্রোটোপ্লাজম অলওয়েজই সজীব, কখনোই এটার মধ্যে কোনো বর্জ্য থাকবে না, বুঝছো? ওই বর্জ্য পার্টটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। ওকে, জীবনের ভৌত ভিত্তি বলা হয় এটাকে। ফাইন, তিনটা অংশে ভাগ করি, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ওকে, সাইটোপ্লাজমের যে বর্জ্য আছে ওইটা কিন্তু বাদ। ওকে, সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করতেছি, সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং এর যে মাতৃকা সেটা। নিউক্লিয়াস কোথায় পাবা? প্রোটোপ্লাজমে। সাইটোপ্লাজম বললে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অংশ না। ওকে, জীবনের আধার হিসেবে কাজ করতেছে প্রোটোপ্লাজম, আর কিছু অঙ্গাণুর আধার হিসেবে কাজ করতেছে সাইটোপ্লাজম। আচ্ছা, বলো তারপর আসো রাইবোজোম আর লাইসোজোম। পারবা না? বুঝে দিতে পারবা না? বলো। প্রথমেই তুমি কি নিয়ে চিন্তা করতে পারো? দেখো রাইবোজোমটা দুইটা আলাদা খণ্ড থাকে, ছোট আর বড়। লাইসোজোম এরকম কোনো খণ্ড নাই। রাইবোজোমের আবরণী নাই, লাইসোজোমের আবরণী আছে, বুঝছো? রাইবোজোমটা হচ্ছে সব রকমের কোষে পাবা, কিন্তু মানে আদি কোষ, প্রকৃত কোষ, কিন্তু লাইসোজোম তুমি আদি কোষে পাবা না, বুঝছো? কোনটা কি দিয়ে তৈরি? রাইবোজোম হচ্ছে আরএনএ, আরএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। অপরদিকে লাইসোজোমের মধ্যে তুমি কি পাবা? হাইড্রোলাইটিক এনজাইম পাবা, তাই না? রাইবোজোমটা বিভিন্ন অঙ্গাণুর সাথে লাগানো থাকতে পারে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোজোম এরকম লাগানো থাকে না কোনো কিছুর সাথে। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, লাইসোজোমের কাজ অটোলাইসিস করা বা ফ্যাগোসাইটোসিসে হেল্প করা, অন্তঃকোষীয় পরিপাক করা। এখানে আন্তঃকোষীয় লিখছে, এটা ভুল, অন্তঃকোষীয় হবে। দেখো চিন্তা করলে পারা যায় না, এগুলোতে আটকাবো না, আশা করি উড়াই দিব এগুলো আসলে, তাই না? আচ্ছা, একটু স্টার দিতে হবে। তাহলে এগুলো পার্থক্য 3 স্টার, এটাকে একটু 5 স্টার দিই, হ্যাঁ সোজা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি, এটাকে একটু 5 স্টারে রাখি। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব ধরনের কোষে পাচ্ছ, গলগি বডিসকে পাচ্ছ। গলগি বডিসে থাকতে পারে, মেইনলি থাকে ওটা প্রাণী কোষের মধ্যে। ওকে, এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কোষের পুরো কাঠামো তৈরি করে, একদম কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পুরোটা জুড়েও বিস্তৃত থাকতে পারে, কিন্তু গলগি বডিস এত বিস্তৃত থাকে না, বুঝছো? গলগি বডিস এত বিস্তৃত থাকে না, অল্প জায়গায় জুড়ে থাকে। আর গলগি বডিস কখনোই অমসৃণ হয় না, ওর গায়ে
রাইবোজোম জমে এটাকে অমসৃণ বানাই দিবে এমন হয় না। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তুমি জানো মসৃণ এবং অমসৃণ দুই রকম হয়। অমসৃণের গায়ে কি থাকে? রাইবোজোম লাগানো থাকে। বুঝছো? তাহলে জালিকা সৃষ্টি করার ব্যাপারটা কে করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওর বাংলার নামই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। কিন্তু গলগি বডি কখনো জালিকা তৈরি করে না। কাজে আসো। কাজ তো কতগুলাই, কাজগুলো তো এমনি পারবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? পরিবহনের কাজ করে। এই কথা মানে কি? এইটা হচ্ছে কোষের ভেতরে একটা হাইওয়ে। ভাই কি বললেন বুঝি নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো তুমি দেখছো, রাইট? এই যে এরকম এরকম থাকে, একটা সাথে একটা কানেক্টেড, তাই না? সো কোষের মধ্যে যে প্রোটিন গুলো তৈরি হয়, লিপিড গুলো তৈরি হয়, এগুলো আসলে এইটার মধ্যে দিয়ে বাহিত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে ওই অণুগুলা বাহিত হয়। এই জন্য এটা অন্তঃপরিবহনের কাজ করতেছে বলছি। লিপিড প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। কাজের মধ্যে কিন্তু লেখা আছে। এন্ড কাঠামো দিচ্ছে নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থেকে। অপরদিকে গলগি বডিসের কাজ হচ্ছে যেই দ্রব্যগুলো তৈরি হবে সেগুলোকে প্যাকেট করা। প্যাকেট করা মানে কি? ঝিল্লি দিয়ে আবদ্ধ করা, তাই না? আচ্ছা, এই এছাড়া লিখতে পারো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে টিউবিউল থাকে। হুম? আর গলগি বডিসে ভ্যাকিউল থাকে। ওদের গঠনগত যে পার্থক্য সেটা বললাম, তোমার যা মাথায় আসে আর। এরপর অমসৃণ আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ হওয়ার কারণ এখানে রাইবোজোম লেগে থাকে, এখানে রাইবোজোম লেগে থাকে না। রাইবোজোম লেগে থাকলে সে প্রোটিন বিপাক করবে, ওই প্রোটিন বিপাকী কোষে সে বেশি থাকবে। আর ও রাইবোজোম নাই, তাহলে ও ফ্যাট বিপাক করবে। ওকে? যে প্রোটিন বিপাক করে ও নিউক্লিয়াসের মেমব্রেন সংলগ্ন থাকে, তাহলে অমসৃণটা নিউক্লিয়াসের দিকে থাকে, আর মসৃণটা থাকে হচ্ছে কোষ ঝিল্লির দিকে। তাহলে নিউক্লিয়ার পর্দা থেকে কোনটা তৈরি হয়? অমসৃণটা। এই জন্য ওইটা ওইখানে থাকে। আর কোষ পর্দা থেকে কোনটা তৈরি হয়? কোষ ঝিল্লি থেকে মসৃণটা। এই হচ্ছে কাহিনী। বুঝছো? টিউবিউল তুমি দুই জায়গাতেই পাচ্ছ, কিন্তু সিস্টার্নি বেশি পাবা হচ্ছে অমসৃণে, আর ভেসিকল বেশি পাবা হচ্ছে মসৃণে। ভেসিকল দেখতে এরকম ছোট্ট ফোস্কার মতো, আর সিস্টার্নি দেখতে এরকম চৌবাচ্চার মতো। ওকে? কাজে দেখো এটা প্রোটিন এবং এনজাইম তৈরি করে, যেহেতু ওর গায়ে রাইবোজোম আছে। আর ও হচ্ছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার কি কি অংশ থাকে? সব অঙ্গাণুর বাইরে একটা আবরণ থাকবে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। ভেতরে প্রকোষ্ঠ থাকবে, ভাঁজগুলাকে ক্রিস্টি বলি, আশা করি বুঝতেছো। অক্সিজম থাকে ক্রিস্টির গায়ে। আর এটিপি সিনথেসিস বলে একটা এনজাইম থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। নিজস্ব বৃত্তাকার ডিএনএ রাইবোজোম থাকে। কেমন রাইবোজোম? 70s। ওকে। প্লাস্টিক স্টার্ট দেওয়া হচ্ছে না, এটাকে তো বেশি স্টার দিলাম। এই র্যান্ডম বসাচ্ছি, সবগুলাই দেখবা। প্লাস্টিকের প্রকারভেদ লিখো, এটাকে একটু বেশি দিব। প্লাস্টিকের যে প্রকারভেদ সোজা আছে, কিন্তু সবাই পারবে আশা করি। তাহলে প্লাস্টিকের প্রকারভেদটা এরকম করে একটু গুছাই লিখবা। বর্ণযুক্ত হতে পারে, বর্ণহীন হতে পারে। বর্ণহীন হলে এটাকে লিউকোপ্লাস্ট বলে। ও বেলি খাবার সঞ্চয় করবে, এন্ড শর্করা জাতীয় খাবার সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট। ওকে? অ্যামাইলো মানে অ্যামাইলোস শর্করা। অ্যালিউরোপ্লাস্টকে প্রোটিনোপ্লাস্ট বলা হয়, প্রোটিন সঞ্চয় করবে। এক্সাম্পল দেখো, ভুট্টা বীজ বা ডালের যে বীজ। আলু কি শর্করা জাতীয় খাবার, তাহলে সে শর্করা সঞ্চয় করে। ওর ভেতরে লিউকোপ্লাস্ট থাকে। ইলায়োপ্লাস্ট, এই ইলায়ো বললে আমার কাছে ইয়েলো মনে পড়ে। ইলায়ো ইয়েলো মিল আছে। ইয়েলো হয় চর্বির রং, তো ও সঞ্চয় করবে হচ্ছে চর্বি। সূর্যমুখীর বীজ ইলায়োপ্লাস্ট। সূর্যমুখীর বীজ থেকে কিন্তু আমরা তেল সংগ্রহ করি। তেলটা কি চর্বি না? সূর্যমুখীর তেল, সানফ্লাওয়ার অয়েল দেখবা বেশ হলুদ রঙের। ওকে? গেল। তাহলে বর্ণযুক্ত কারা? একটা তো ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, এর মধ্যে আর ভাগ বাটোয়ারা করতে হবে না তোমাকে। ক্রোমোপ্লাস্টের মধ্যে আবার হিসেব আছে, বিভিন্ন রকমের পিগমেন্ট থাকতে পারে এখানে। লাল পিগমেন্ট থাকলে এটাকে বলবো রোডোপ্লাস্ট। বুঝছো? ফিওপ্লাস্ট মনে রাখতাম এরকম করে, কোনো একটা জিনিস যদি একটু ফিকে হয়ে যায়, রংটা ফিকে হয়ে যাওয়া মানে আমার কাছে মনে হয় একটু বাদামি বাদামি হয়ে গেছে। বুঝছো? তো ফিও থেকে ফিকে, ফিকে থেকে বাদামি। ওকে? জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থো শুনলেই একটু কেমন যে কটকটে একটা ব্যাপার লাগে, যেমন তীব্র হলুদ একটা কটকটে ব্যাপার আছে, এরকম আর কি। আর ক্যারোটিনোপ্লাস্ট কমলা। পারবা না? সোজা, কিন্তু সবার পারা উচিত। এরপর আসো, এরপর আমরা মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের 5টা পার্থক্য পড়বো। প্রথমেই চিন্তা করো, প্লাস্টিডের মধ্যে রং থাকতে পারে, রঞ্জক। মাইটোকন্ড্রিয়াতে জীবনে ওটা থাকবে না। মাইটোকন্ড্রিয়া আছে ক্রিস্টি, আর প্লাস্টিডের মধ্যে থাকবে থাইলাকয়েড, তাই না? উদ্ভিদের মধ্যে তুমি ক্লোরোপ্লাস্ট পাবা, কিন্তু প্রাণীতে কিন্তু তুমি ক্লোরোপ্লাস্ট পাবা না। কিন্তু মাইটোকন্ড্রিয়া
দুই জায়গাতেই থাকবে মাস্ট। ওকে, এই তো। কার কাজ কি? শক্তি তৈরি করা মাইটোকন্ড্রিয়ার কাজ, এটিপি তৈরি করা। আর খাবার তৈরি করা কার কাজ? প্লাস্টিডের কাজ। বুঝছো? খাবার সঞ্চয় করে রাখে কে? লিউকোপ্লাস্ট। কিন্তু মাইটোকন্ড্রিয়া খাবার সঞ্চয় করে না। অনেকগুলো হয়ে গেল পার্থক্য। দেখো আমরা পার্থক্যগুলো পড়ছি, পরীক্ষাতে অনেক সময় পার্থক্য না দিয়ে বৈশিষ্ট্য দিতে পারে, যেটা বৈশিষ্ট্য লিখো। পার্থক্যের পয়েন্টগুলাই তো বৈশিষ্ট্য আকারে লেখা যাবে, তাই না? তখন আবার বললো না যে ভাই কমন পড়ে নাই, বৈশিষ্ট্য পড়ার নাই। ধরো বৈশিষ্ট্য দিয়েই পার্থক্য বানাচ্ছি, এক এক পড়ায় দুই পড়া হয়ে যাচ্ছে। এই লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট তিনটাই আসবে না, আশা করা যায় দুইটার মধ্যে পার্থক্য লিখতে বলতে পারে। সো পাঁচটা পার্থক্য লিখতে বললে তুমি প্রথমে এই রং দিয়ে বিবেচনা করে ফেলো, আশা করি পারছো। কোথায় অবস্থান করবে লিউকোপ্লাস্ট? যেহেতু দেখো তুমি কোথায় কোথায় পড়ছো, আলুতে পড়ছো তাই না? আলু কই থাকে? মাটির নিচে। সো যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে বেসিক্যালি ওরা থাকে। ওকে, এই তাহলে মূল ভূনিম্নস্থ কাণ্ড এইসব অঙ্গে। আর ক্লোরোপ্লাস্ট কই থাকে এটা আর বলবো না, সবুজ অংশে। ক্রোমোপ্লাস্ট কই থাকে? রঙিন অংশে, ফুলের পাপড়ি, তাই না? গাজরে। ওকে, রঞ্জক কার কোনটা থাকে? পারবা আশা করি, মাত্রই পড়াইলাম। দেখো তুমি যদি একটা ইট দিয়ে একটা ঘাস চাপা দিয়ে রেখে দাও, তাহলে ওই ঘাসগুলো সাদা হয়ে যায়। তাহলে সূর্যালোকের অভাবে ক্লোরোপ্লাস্ট কি হয়ে যায়? লিউকোপ্লাস্ট হয়ে যায়। আবার যদি ইটটাকে সরাই রাখো, 2 দিন পরেই দেখবা আবার ওই সাদা সাদা ঘাসগুলো আবার সবুজ হয়ে গেছে। সূর্যালোক পেয়ে লিউকোপ্লাস্ট কি হয়ে যায়? লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্ট হয়ে যায়। কিছু আলু দেখবা একটু সবুজ সবুজ ভাইব চলে আসে, পুরো আলুটা সাদা, একটা ছোট্ট কর্নার একটু সবুজ, কারণ ওই অংশটা মাটির উপরে ছিল। ফলে সূর্যের আলোতে ওই লিউকোপ্লাস্টটা একটু ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে অল্প করে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। আর ক্রোমোপ্লাস্ট তো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্ট হয়। কেমনে ভাই এটা? কাঁঠাল পাতা দেখছো? কাঁঠাল পাতা প্রথমে কি থাকে? সবুজ, তখন এটাতে ক্লোরোপ্লাস্ট আসছে। কিন্তু যখন বয়স হয়ে যায় পাতাটার, ঝরে পড়ে যখন, দেখছো? তখন এটা কমলা রঙের হয়ে যায়, হলুদ কমলা বা অনেক ক্ষেত্রে লাল রঙের হয়ে যায়। তাহলে এখানে ক্রোমোপ্লাস্ট হয়ে গেল না ক্লোরোপ্লাস্টটা? সূর্যের আলোর প্রভাবে লিউকোপ্লাস্ট হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে ক্রোমোপ্লাস্ট। আশা করি বুঝছো। আর কাজকর্ম শিখে ফেলছো। রঙিন হওয়ার কারণ কি? পতঙ্গকে আকৃষ্ট করা, পরাগায়নে হেল্প করা। ওকে, তিনটা করে কাজ আসতে পারে, যে কোনো একটা অঙ্গাণুর কাজ লিখো, তিনটা কাজ লিখো, আসতে পারে। আমি বিশ্বাস করি এই অংশগুলো তুমি পারবা, ক্লাসে প্রচুর পড়ানো হয়েছে। তো আমি কাজগুলা, আচ্ছা এই লেখাগুলো হচ্ছে তোমাদের অন্তর ভাই লিখে দিচ্ছে। আমার একা এগুলো প্রিপেয়ার করতে বেশ কষ্ট হচ্ছিল। সো এটাকে আসলে হয়তো বা বন্ধু বলে। আহ বন্ধুরা এইভাবে আগে আসে অ্যান্ড কাজগুলাকে জীবনে সহজ করে দেয়। ও বললো যে আচ্ছা তোর কিছু কাজ আমি হেল্প করে দেই। তো এই আর কি। তো অন্তর লিখে দিচ্ছে এগুলা, তুমি দেখতে পারো। তুমি একটু পড়ো আর ভাইয়ের জন্য দোয়া করো, ঠিক আছে? ওকে, তাহলে আর এটা নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে? পারবা না? তিনটা করে কাজ তুমি নিজে আগে নিজে বলার চেষ্টা করো, ক্লাসে পড়ানো হয়েছে। তারপরে না পারলে দেখো, কিন্তু আগে নিজে বলার চেষ্টা কর। ওকে, ডিএনএ এর কাজ, আরএনএ এর কাজ আশা করি পারবা। পরিবৃত্তির ভিত্তিকে, পরিবৃত্তি মানে কি? মিউটেশন। মিউটেশন কোথায় হয়? ডিএনএ তে হয়, তাই না? ওকে, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম পাঁচটা পার্থক্য। সাইটোপ্লাজম তো বুঝতেই পারতেছো এটা কই থাকবে, প্রোটোপ্লাজমের একটা প্রধান অংশ। আর নিউক্লিয়াসের প্রধান অংশ হচ্ছে নিউক্লিওপ্লাজম, তাই না? অবস্থানটা বুঝাই লিখতে পারবে না? নিউক্লিয়াসের ভেতরে ঝিল্লি দিয়ে আবদ্ধ নিউক্লিওপ্লাজম, পারবা। তারপর আসো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমে না, তাই না? এই প্রশ্নটা, এই পয়েন্টটা একটু আমার কাছে প্রশ্নের উদ্রেক করছে। এইটাকে পুরোপুরি সত্য মনে হচ্ছে না, কারণ প্রোটিন এবং রাইবোজোম সাইটোপ্লাজমেই বেশি থাকার কথা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি জানি না আমি মানে কোন ব্যাপারে এটা লিখলো, সেই পয়েন্টটা আমি এই জন্য বাদ দিচ্ছি, এটা আমি লিখবো না, কনফিউশন যেহেতু। পাঁচটাই চাইবে, এর বেশি পার্থক্য চাইবে না। শ্বসনের এনজাইম কোথায় থাকবে? শ্বসন যেহেতু সাইটোপ্লাজমে হয় আর মাইটোকন্ড্রিয়াতে হয়, তো সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, নিউক্লিয়াসে থাকবে না। ওকে, রঞ্জক প্লাস্টিড কোথায় থাকতে পারে? সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসের ভেতরে থাকবে না। এই, তাহলে কোষীয় অঙ্গাণুগুলার যে কাজ, বুঝছো, এটাতে মার্ক দেওয়া হলো না। এগুলা 5 স্টার, হ্যাঁ, প্রত্যেকটাই সহজ করে লিখবা, যেটা তোমার মাথায় আসে ওটাই লিখবা। এই তিনটাই লিখতে হবে এরকম কিন্তু কথা নাই।
নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের পার্থক্য পারবা না? পারবা। সামনে যাচ্ছি, দাগানো আছে, একটু দেখো কোন পয়েন্টগুলো দিয়ে চিন্তা করবা, কোন পয়েন্টগুলা। দেখো এত বড় বড় লাইন লেখার টাইম নেই আমাদের, ছোট ছোট করে লিখবো। ওকে, তারপর আসো কিছু বৈজ্ঞানিক নাম এবং ওদের ক্রোমোজোম সংখ্যা। বৈজ্ঞানিক নাম লেখার পরে অবশ্যই নিচে দাগ দিতে হবে। ওকে, ধানের নাম অরাইজা স্যাটিভা, গমের নাম ট্রিটিকাম এস্টিভাম। দেখে মনে হবে যে আর এটা সোজাই পারি, কিন্তু তোমার লিখতে হবে, না লিখলে বানান শিওর ভুল করবা। এই যে জিয়ামেস বানানো ভুল করবা, বুঝছো? এরকম অবস্থা হবে। কাজেই লিখো একটু, এই কয়েকটাই তো, 5টাই ভাই দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওই ছকটা থেকে অনেকগুলোই আছে, তার মধ্যে মনে হলো যে বেশি শিখায় কি হবে, অল্প করে শিখো। এই 5টা শিখো, এগুলো পরিচিত, তো এগুলো আসার পসিবিলিটি বেশি। অ্যালিয়াম সেপা, শসা হচ্ছে কিউকিউমিস স্যাটিভাস। এখন এদের ক্রোমোজোম সংখ্যা, ধান এবং টমেটো, 24 ঘন্টা তুমি ধান আর টমেটো খাবা, মানে চাল দিয়ে টমেটো রাইস বানায় খাবা, তাহলে এটার ক্রোমোজোম সংখ্যা ছিল 24। ওকে, মাঝে মধ্যে ধান না খেয়ে, মানে চাল না খেয়ে গমের রুটিও খাইতে পারো, তাহলে জাস্ট ধানের উল্টা, 24কে উল্টা দিলে কত হবে? গম 42। ভুট্টার ভ থেকে 20 মনে রাখবো, ভুট্টার ভ থেকে 20, বুঝছো? পেঁয়াজের ক্ষেত্রে 16, সবাই পারো ক্রোমোজোম সংখ্যা। আর শসা, পাট এবং জব, তাহলে চিন্তা করো তুমি পাট শাক খাচ্ছ, সাথে একটু সালাদ হিসেবে শসা আছে, হ্যাঁ, পাশে একটু জবের দানা দিয়ে রাখছি। ওকে, এটা তুমি 2 সপ্তাহ ধরে খাচ্ছ, 14 দিন ধরে এই খাবারই খাচ্ছ, তো এরা হচ্ছে 14। শসা, জবের সাইন্টিফিক নেম কি? হর্ডিয়াম ভালগারি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে শসা, পাট এবং জব, এরা হচ্ছে এটা। হলো, সামনে যাব। তাহলে তুমি এক কাজ করো, পাট আর জব এই দুটো নিজে লেখার চেষ্টা করো, নিজে লিখো, পরিশ্রম করো একটু, সব লিখে দিলে হবে না। এদের সাইন্টিফিক নেম লিখবা। ক্রোমোজোম সংখ্যা তো বলে দিলাম, এদেরও 14। আচ্ছা, তাহলে এটা কেমন? এটা ইম্পর্টেন্ট, ক্রোমোজোম সংখ্যা, বৈজ্ঞানিক নাম, এগুলো অনেক আসে। উদ্ভিদেরটা না এখনো আসে নাই, খালি প্রাণীরটা আসছে, উদ্ভিদেরটা কিন্তু দিয়ে দিতে পারে, বুঝছো? আচ্ছা, সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার এর মধ্যে 5টা পার্থক্য। আসো, সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার। সেন্ট্রোমিয়ার চিনো? ক্রোমোজোমের মধ্যে যে থাকে, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, রাইট? আর ক্রোমোমিয়ার কোনটা? ওই যে প্রোফেজ 1-এর যে লেপটোটিন পর্যায়, সেইখানে দেখা যায় যে ক্রোমাটিন তন্তুগুলার গায়ে, ধর এটা ক্রোমাটিন তন্তু, ওকে, এই তন্তুর গায়ে তুমি দেখতে পারলা যে কিছু এরকম ডট ডট দেখা যাচ্ছে, তখন এগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার। ওকে, এইটা রঞ্জিত হয় না, সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের পুরো দেহটা রং ধারণ করে, সেন্ট্রোমিয়ারটা রং ধারণ করে না, অরঞ্জিত থাকে। আচ্ছা, আর এদেরকে আমরা ডার্ক ব্যান্ড হিসেবে ধরতেছি, এখানে আসলে একটু পেঁচায়ে, ডিএনএটা একটু বেশি পেঁচায়, ওইখানে একটু ঘন হয়ে যায়, এই জন্য এটাকে ডার্ক দেখা যায়। এই কিন্তু সেন্ট্রোমিয়ারের এখানে ডিএনএ খুব অল্প পরিমাণে থাকে, ডিএনএ খুব কম পেঁচানো অবস্থায় থাকে, বুঝছো? সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা কাইনেটোকোর থাকে, এখানে কোনো কাইনেটোকোর থাকে না, লিখতে পারো। জিন বহন করবে কে? ক্রোমোমিয়ার, এখানে জিন থাকবে, কিন্তু এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কোনো জিন থাকবে না। এই পারা যাবে না। প্রত্যেকটা ক্রোমোজোমে সাধারণত একটা সেন্ট্রোমিয়ার থাকে, একাধিকও থাকতে পারে, সাধারণত একটা। আর ক্রোমোমিয়ার অসংখ্য থাকবে, কোনো হিসাব নাই। সেন্ট্রোসোম আর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার তো অলরেডি চিনলাম, তাই না? শব্দটা কাছাকাছি খালি, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোসোমও তো তুমি চেনো, এই যে সেন্ট্রিওল দুইটা, এগুলো হচ্ছে সেন্ট্রিওল, চারপাশে ফ্লুইড আছে, এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এই হচ্ছে সেন্ট্রোসোম। পারবা না? দুইটা দুই জিনিস, খালি নামে একটু মিল। এই তোমার উপর ছেড়ে দিলাম, এটাকে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। মুখ্য খাঁজ আর গৌণ খাঁজ, তাহলে দেখো এই হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের যেখানে সেন্ট্রোমিয়ার থাকে এটা হচ্ছে মুখ্য খাঁজ। আর কিছু ক্রোমোজোম আছে যেটাকে বলা হয় সেট ক্রোমোজোম, তাই না? এটা হচ্ছে ওর স্যাটেলাইট, স্যাটেলাইটটা যেখানে থাকে ওইখানে একটা খাঁজ তৈরি হয়, এটাকে বলা হয় গৌণ খাঁজ, বুঝছো? তো গৌণ খাঁজটার আরেকটা নাম হচ্ছে, ইংরেজিতে বলে সেকেন্ডারি কনস্ট্রিকশন, এটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। যখন ক্রোমোজোম গুলো এই আকৃতি পায়, তখন কিন্তু নিউক্লিওলাস থাকে না, নিউক্লিওলাস বিলুপ্ত অবস্থায় থাকে, কিন্তু এই ক্রোমোজোমটাই তো আবার কি হয়ে যাবে, ক্রোমাটিন তন্তু হয়ে যাবে, তখন তো নিউক্লিওলাস তৈরি হবে, কোত্থেকে তৈরি হবে? এইখান থেকেই তৈরি হবে। ওকে, এই পারবা না? পারবা। ক্রোমাটিড আর ক্রোমাটিন
দুইটার মধ্যে কি পার্থক্য দেখো বাচ্চারা, এই একটা ক্রোমোসোম, এইটা লম্বালম্বি ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে লম্বালম্বি ভাগ হয়ে গেল, কেমন হবে ও দেখতে? যদি লম্বালম্বি ভাগ হয়ে যায় ও দেখতে হবে এরকম, রাইট? তাহলে এটা হচ্ছে একটা ক্রোমাটিড। আরেকটা ক্রোমাটিডকে হলুদ করে দেখাচ্ছি, এই হচ্ছে আরেকটা ক্রোমাটিড। তুমি কি বুঝতে পারছো? তাহলে একটা ক্রোমোসোম লম্বালম্বি ভাবে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে, এখানে দুইটা ক্রোমাটিড আছে। ওকে, ক্রোমাটিড চিনতে পারলাম। আর ক্রোমাটিন কি? যখন ইন্টারফেস দশা থাকে তখন বেসিকলি এরকম সুন্দর ক্রোমোসোম কখনোই দেখতে পাবা না, তখন নিউক্লিয়াসের মধ্যে খালি দেখতে পাবা এরকম পেঁচানো সূত্রক। এটা হচ্ছে ক্রোমাটিন। এটাই জল বিয়োজন করে খাটো মোটা হয়, তখন তারা এরকম ক্রোমোসোমের আকৃতি পায় এবং মেটাফেজ দশাতে গিয়ে এটা ক্রোমাটিডে বিভক্ত হয়। বুঝছো? সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেলেই স্বতন্ত্র ক্রোমোসোম হয়ে যাবে দুইটা। ক্রোমোসোম এবং ক্রোমাটিড, একটু আগে তুমি ক্রোমাটিড তো চিনলাই, লম্বালম্বি ভাবে ভাগ হয়ে গেছে দুইটা। এই একটা ক্রোমাটিড, এই হচ্ছে আরেকটা ক্রোমাটিড। আর ক্রোমোসোম বললে জাস্ট একটা এরকম। এবার এই দুটার মধ্যে ডিফারেন্স পড়ো। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের প্রকারভেদ লিখো। সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে তখন এটা ভি এর মতো দেখতে হয়, মেটাসেন্ট্রিক। যদি একটু দূরে থাকে মাঝখান থেকে তখন এটা দেখতে এল এর মতো হয়, সাব মেটাসেন্ট্রিক। আর একটু দূরে থাকলে কি বলো, জে এর মতো হয়, অ্যাক্টোসেন্ট্রিক। একদম প্রান্তে থাকলে আয়ের মতো হয়, তখন এটা টেলোসেন্ট্রিক। খুব ইম্পর্ট্যান্ট অবজেক্টিভের জন্য। নাইট্রোজেন গঠিত ক্ষারকের প্রকারভেদ লিখো। পিউরিন, পাইরিমিডিন, দুই ভাগে ভাগ করা যায়। পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এই ঠিকঠাক লিখো, সাইটোসিন, ইউরাসিল। সবার নামে শেষে ন, শুধু ইউরাসিল এটা শেষে হচ্ছে ল। ওকে, এন্ড তোমরা জানো যে ডিএনএ তে কি নাই? ইউরাসিল নাই। আরএনএ তে থায়ামিন নাই। ঢাকাতে ইউনিভার্সিটি নাই, রমনাতে থানা নাই, এটা দিয়ে শিখাইছিলাম ক্লাসে। তারপর চলে আসো ডিএনএ কে বংশগতির ধারক বাহক বলার কিছু কারণ। ডিএনএ কিছু বৈশিষ্ট্য, নিজের নির্ভুল প্রতিলিপি তৈরি করতে পারে, হ্যাঁ, এবং ওই ডিএনএর একটা নির্দিষ্ট ডিএনএ নির্দিষ্ট প্রকারের প্রোটিন তৈরি করতে পারে, যেটাকে জিন বলতেছি। জৈবিক সংকেত প্রেরক বলা হয় কাকে? ডিএনএ কে। এন্ড ডিএনএ গঠন অত্যন্ত স্থায়ী, মিউটেশন ছাড়া এটা কোনো পরিবর্তন হয় না। এইসব কারণে ডিএনএ কে বংশগতির ধারক বাহক বলা হয়। ডিএনএ আরএনএ প্রকারভেদ 5 রকমের। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এম বা মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ বা জেনেটিক আরএনএ, আর এটা হচ্ছে মাইনর আরএনএ। ওকে, হাতে সময় থাকলে একটু ফুল মিনিংটাও লিখে দিও, না থাকলে এভাবে লিখে দিলেই হবে। এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে পার্থক্য বলো। এমআরএনএ দেখতে কেমন? এইরকম একটা লম্বা সুতার মতো, রাইট? এইটা যদি হয় এমআরএনএ, টিআরএনএ দেখতে তার চেয়ে অনেক ছোট। টিআরএনএ এরকম কিছু ফাঁস থাকে, এটা মাত্র যেটা আঁকলাম এটা হচ্ছে এন্টিকোডন ফাঁস, রাইট? টিআরএনএ দেখতে হচ্ছে এরকম। কোডন থাকে কোথায় বলো? কোডন থাকে এমআরএনএতে, তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা হচ্ছে কোডন। ধরো ইউএসসি, এটা একটা কোডন। এটার জন্য এন্টিকোডন কি থাকবে এখানে বলো তো? যদি এইটা গিয়ে বসতে চায় এখানে, টিআরএনএ কি করবে? অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাবে, রাইট? অ্যামাইনো অ্যাসিডকে তার সাথে করে নিয়ে যাবে প্রোটিন তৈরির জন্য। এই পিংটা ধরো অ্যামাইনো অ্যাসিড। সো যদি তার এখানে এ ইউ জি থাকে, এই অ্যান্টিকোডন থাকলেই সে শুধুমাত্র এই কোডনের উপর গিয়ে বসতে পারবে, নয়তো কিন্তু ম্যাচ করবে না, বসতে পারবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো ফাঁস কোথায় আছে? টিআরএনএ তে আছে, এখানে কোনো ফাঁস নাই, তাই না? এটা একদম কখনোই দ্বিসূত্রক অবস্থা গঠন করতেছে না। কিন্তু এটা দেখো ভাঁজ খেয়ে খেয়ে কি দ্বিসূত্রক লাগতেছে, বাট আসলে দ্বিসূত্রক না, বাট ভাঁজ হয়ে এরকম মনে হয়। ওকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুই জায়গাতেই তুমি এমআরএনএ পাবা, কিন্তু টিআরএনএ সাধারণত সাইটোপ্লাজমেই থাকে, নিউক্লিয়াসের কোনো কাজ নাই। এমআরএনএ সাইজটা দেখো বড়, টিআরএনএ সাইজটা ছোট। কোডন থাকবে এমআরএনএ, অ্যান্টিকোডন টিআরএনএ, পারবো? ওকে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে 5টা পার্থক্য। এইটাও খুবই ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড কমন, তাই না? ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, আরএনএ তে রাইবোজ সুগার থাকবে। ডিএনএ তে ইউরাসিল নাই, আরএনএ তে থায়ামিন নাই, তাই তো? ডিএনএ কোনো প্রকারভেদ নাই, আরএনএ এর প্রকারভেদ কি? 5 রকমের, তাই তো? তারপর কি?
ডিএনএ মেইনলি কই থাকে বলো? নিউক্লিয়াসের ভেতরে। আর আরএনএ কই থাকে মেইনলি? সাইটোপ্লাজমে। বংশগতির ধারক বাহককে আরএনএ, ডিএনএ সরি। আর আরএনএর কাজ কি? প্রোটিন সংশ্লেষে হেল্প করা। ডিএনএ রেপ্লিকেশনের 3টা অনুকল্প আছে, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল। আচ্ছা, এটা অসংরক্ষণশীল হয়ে গেছে। এটা আসলে কি হবে বলো? অর্ধ সংরক্ষণশীল, সরি। বুঝছো? আসলে কি হবে বলো? অর্ধ সংরক্ষণশীল, যে প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন হয় আসলে। কিন্তু আগে 3টা অনুকল্প ছিল, পরে প্রমাণিত হয়েছে কোনটা? এটা। রেপ্লিকেশন কমপ্লেক্সের 5টা এনজাইম, খুবই ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট এটা। ওকে, এটার নাম আর কাজ লিখতে বলছে, যে কোনো 5টার, অনেকগুলাই তো আছে। টপোআইসোমারেস, এটা কি করে? ডিএনএ অনেক পেঁচায় থাকে, অধিক পেঁচানো অবস্থা খুলে দেয়। ওকে, অতিমাত্রায় পেঁচানো অবস্থা খুলে দিল। তারপর হাইড্রোজেন বন্ধন ভাঙবে কে? হেলিকেস। হেলিকেসের এইচ দিয়ে হাইড্রোজেন বন্ধন মনে রাখবো, গেল। তারপর ডিএনএ পলিমারেস 1 2 3 আছে। 1 আর 2 এর কাজ হচ্ছে, ওরা হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স হিসেবে কাজ করে। লিখে দিতে পারো যে পলিমারেস 1 and 2 হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স, আর পলিমারেস 3 কি বলো? সূত্র বৃদ্ধির কাজে লাগে। হুম। আচ্ছা, এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ওরা কি করে? যেই হেলিকেসটা, যে ওই, আমি তো ক্লাসে পড়াইছি আসলে, এগুলো এখন সব ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। ধরো এই যে এরকম করে, যাচ্ছি না বলে করতেছি। এখানে তো হাইড্রোজেন বন্ধনগুলো আছে, রাইট? এন্ড এই ভাঁজগুলো খুলে দিচ্ছে কে? এই ভাঁজগুলো খুলে দিচ্ছে হচ্ছে হেলিকেস। এখন এটা আবার পেঁচায় যেতে চায়, তখন এখানে গিয়ে বসে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলে না, তোমাদের দুইজনকে আজন্ম সিঙ্গেলই থাকতে হবে, তোমরা আর চাইলেও পেঁচায় যেতে পারবা না। এই লাইগেজ এনজাইম কি করে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো যে তৈরি হয়, এগুলোকে জোড়া লাগায়। প্রাইমেস কি করে? প্রাইমার তৈরি করে। তাই প্রাইমার কি? আরএনএ। তুমি বলো ভাই আরএনএ কেন? কারণ ডিএনএ পলিমারেজ বুঝতে পারে না কোত্থেকে অরিবিন্দুটা কোথায়, কোত্থেকে রেপ্লিকেশন শুরু করতে হবে। এটার জন্য ওর প্রাইমার তৈরি করে দিতে হয়, ওর জন্য আছে প্রাইমেস। পারবো না বলো? খুব ইম্পর্টেন্ট, আরো কয়েকটা স্টার্ট দিয়ে দিই, মিস করো না। ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় 5টা উপকরণের নাম লিখো। ট্রান্সক্রিপশন মানে কি বলো? ডিএনএ থেকে আরএনএ তৈরি করবা। রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ। তো যখন ডিএনএ থেকে ডিএনএ বানাবা তখন লাগবে ডিএনএ পলিমারেজ। যখন ডিএনএ থেকে আরএনএ বানাবা তখন লাগবে আরএনএ পলিমারেজ। আদি কোষে একরকম, প্রকৃত কোষে কয় রকম? 3 রকম। আচ্ছা, কোত্থেকে আরএনএ বানাবা? ডিএনএ থেকে। তাহলে ছাঁচ হিসেবে কি লাগবে? একটা ডিএনএ লাগবে, বুঝো? তাই তো? আচ্ছা, তারপর কি লাগবে? আরএনএ বানানোর জন্য নিউক্লিওটাইড লাগবে না? তো রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট নিবা। ওকে, ট্রাইফসফেট ভেঙে শক্তিও পাবা, আবার ওই মনোফসফেটের নিউক্লিওটাইডটাও পাবা। এই, তারপর বেশ কিছু রাসায়নিক শক্তি লাগবে, যেগুলো এই ট্রাইফসফেট থেকে আসবে। কিছু সহযোগী প্রোটিন লাগবে। শেষ। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির 3টা ধাপ। ওকে, মাত্র একটা এমআরএনএ বেরোইছে, মনে করো এটা একটা এমআরএনএ, মাত্রই বেরোইছে, মাত্রই এটা ট্রান্সক্রিপশন করে বেরোইছে। এটা হচ্ছে প্রি এমআরএনএ। এটাকে এখন ম্যাচিউর করতে হবে, বুঝছো? তাই এটার 5 প্রাইম প্রান্তে কি করতে হবে? ক্যাপিং। এটাকে বলা হয় ক্যাপিং। এখানে 7টা গুয়ানিন যুক্ত নিউক্লিওটাইড এসে বসে। ওকে, এই, আর 3 প্রাইম টেইলিং, এখানে কি হয়? অ্যাডেনিন এসে বসে। অ্যাডেনিন যুক্ত নিউক্লিওটাইড এসে বসে অনেকগুলো, 50 থেকে প্রায় 100টা বা তারও বেশি। এটাকে বলা হয় 3 প্রাইম টেইলিং। ওকে, ও তো নিউক্লিয়াসে তৈরি হয়েছিল, নিউক্লিয়াস থেকে এখন সে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে যাবে। যাওয়ার পর তাকে সাঁতার কাটতে হবে না? সাঁতার কাটার জন্যই তার আসলে মাথা এবং লেজ যুক্ত করলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার ঘটে, এটাকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিংটা কি তুমি জানো কি না? এমআরএনএর কিছু কিছু জায়গা আছে কোনো কামে লাগে না। তো এই আকাইম্যা একটা জিনিসকে নিয়ে ও বই বেড়াতে চায় না। ওই আকাইম্যা জিনিসটার নাম হচ্ছে ইন্ট্রন। ওই ইন্ট্রনটাকে ও কেটে ফেলে দেয়। তারপরে যে অংশগুলো থাকে ওগুলোকে এক্সন বলে। মনে করো এইটুকু হচ্ছে কোনো কাজে লাগতেছে না, তাহলে এটা ইন্ট্রোভার্ট, তাই না? এটা হচ্ছে ইন্ট্রনস। ইন্ট্রনসটাকে কেটে এই যে এক্সন গুলো আছে, এই এক্সন গুলাকেই শুধু সে রাখবে। এটাই হচ্ছে স্প্লাইসিং। ওকে, স্প্লাইসিং, পুরোটা আসে নাই। ওকে, হলো? আচ্ছা, সেন্ট্রাল ডগমাটা কি? যদি আসে তাহলে এইভাবে লিখে দিলেই হবে। সেন্ট্রাল ডগমা হচ্ছে আসলে তথ্যের প্রবাহ। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তথ্যটা যাচ্ছে এমআরএনএ তে, এমআরএনএ থেকে সেটা ট্রান্সলেশনের মাধ্যমে যাচ্ছে প্রোটিনের মধ্যে। এই, এটাই হচ্ছে
সেন্ট্রাল ডগমা। জিনের বিভিন্ন এককের নাম লিখো। জিনের রিকম্বিনেশনের যে একক এটা হচ্ছে রেকন, মিউটেশনের যে একক এটা মিউটন, রেপ্লিকেশনের যে একক রেপ্লিকন, আর জিনের কাজের একক হচ্ছে সিস্ট্রন। ওকে, 4টা একক আছে। ওইরো 5টা বিভিন্ন রকমের জিনের নাম লিখতে বলছে। তাহলে কি কি লিখতে পারো তুমি? তোমার বইতে কিন্তু অনেকগুলো জিন আছে। লিথাল জিন, যে জিনের প্রভাবে জীব মরে যাবে। ওকে। অঙ্কোজিন, অঙ্ক মানে ক্যান্সার, যে জিনের প্রভাবে ক্যান্সার হবে। ট্রান্সজিন, এক প্রাণী বা উদ্ভিদ থেকে আরেক প্রাণী বা উদ্ভিদে কোনো জিন ট্রান্সফার করলে এটাকে বলা হয় ট্রান্সজিন। স্প্লিট জিন, যে জিনের মধ্যে এক্সন ইন্ট্রন দুইটাই থাকবে, এটাকে তুমি স্প্লিট জিন বলবা। ওকে। আচ্ছা, তারপরে লিঙ্কড জিন, হোলান্ড্রিক জিন, আর অনেক টাইপের জিন আছে, তাই না? এই হোলান্ড্রিক জিন কি? যেটা ওয়াই ক্রোমোসোমে থাকবে, যেমন কানের লোম তৈরি। লিঙ্কড জিন কি? লিঙ্ক জিন হচ্ছে একা একা সে, মানে একটা জিন স্বতন্ত্রভাবে বিন্যস্ত হবে এরকম পারে না, একা একা সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, সে আরেকটা জিনের সাথে প্রকাশিত হয়, ওইটার সাথে লিঙ্কড সে। এই আচ্ছা, অপেরন বলতে কি বুঝো? এরকম আসতে পারে, অপেরনের 4টা অংশের নাম এবং কাজ লিখো, এরকম আসতে পারে। অপেরন হচ্ছে আদিকোষে জিন প্রকাশের ইউনিট। ওকে, আদিকোষে জিন প্রকাশের ইউনিট। কেন প্রকৃত কোষেরটা আলোচনা হইল না আমাদের বইতে? কারণ প্রকৃত কোষের ব্যাপারটা আরো জটিল, আদিকোষেরটা সিম্পল। আদিকোষের প্রধান যে জিন, মানে অপেরনের মেইন অংশ হচ্ছে এই গাঠনিক জিন। তোমরা এই 4টা টাইপ মনে রাখার জন্য তুমি যেটা করতে পারো, সিরিয়ালটা যদি মনে রাখতে চাও তো মনে রাখতে পারো নিউ চাগা। কি দিয়ে মনে রাখবো বলো? নিউ চাগা, এটা আমাদের সিরিয়াল। ওকে। নি দিয়ে হচ্ছে নিয়ন্ত্রক জিন, উ দিয়ে উদ্দীপক, চা দিয়ে চালক, গা দিয়ে গাঠনিক, নিউ চাগা। ওকে। গাঠনিক জিনটাই হচ্ছে মেইন, যেটা প্রোটিন তৈরি করবে। ওকে। যেমন ধর তোমাদের স্কুলে বা কলেজে একটা প্রশাসনিক বিল্ডিং আছে, আছে না? ওই স্কুল বা কলেজ যেন প্রপারলি রান হয় তার জন্য। ওকে। একইভাবে এই গাঠনিক জিন যেন ঠিকঠাক মতো কাজ করে, ওইটা মেনটেন করার জন্য এখানে যে নিউ চা আছে, নি দিয়ে নিয়ন্ত্রক, উ দিয়ে উদ্দীপক, চা দিয়ে চালক জিন। তো কে কি কাজ করে দেখো, চালক জিন, গাঠনিক জিন কি কাজ করবে সেটা কন্ট্রোল করে, বুঝছো? আর বাপেরও বাপ থাকে, এই চালক জিনের বাপ হচ্ছে নিয়ন্ত্রক জিন, এই যে এই পার্টটা। নিয়ন্ত্রক জিন কন্ট্রোল করে, চালক জিন কাজ করবে কি করবে না। আর উদ্দীপক জিনের কাজ কি? দেখো এখানে সে একটা এনজাইম বসছে, আরএনএ পলিমারেজ, আরএনএ তৈরির যে এনজাইমটা, এটা বসে হচ্ছে কোথায়? উদ্দীপক বা প্রোমোটারে। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, যদি এখানে বসতে না পারে তাহলে এই জিন কখনোই প্রকাশিত হতে পারবে না। জিন যদি, জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, রাইট? ওইখান থেকে যদি আরএনএ তৈরি করা না যায়, এমআরএনএ তৈরি করা না যায়, তাহলে কখনোই সেই জিন প্রকাশিত হবে না। ওই আরএনএ তৈরি করার জন্য এই প্রোমোটার সিকোয়েন্স লাগবেই তোমার, এন্ড এখানে আরএনএ পলিমারেজকে বসতেই হবে। এই পারলাম? কাজগুলো পারবো? নিউ চাগা নাম, আর গাঠনিক জিন প্রোটিন তৈরি করবে, তাকে কন্ট্রোল করবে চালক, চালককে কন্ট্রোল করবে নিয়ন্ত্রক, মাঝখানে উদ্দীপক বা প্রোমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ। শেষ। জিনের 5টা কাজ একটু দেখতে পারো, ঠিক আছে? লেস ইম্পর্টেন্ট, মনস্টার, তাও বইতে আছে, তাই দিলাম। দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে। চ্যাপ্টারটা একটু বড়, তাই একটু সময় বেশি লাগলো। আশা করি তোমরা বুঝছো, পারছো। টাটা, আসসালামু আলাইকুম।